নমস্কার। ক্যাসেল অফ স্টোরিজে সকল শ্রোতা বন্ধুদের স্বাগত জানাই। বিগত সপ্তাহে কোনো গল্প না আনতে পারার জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত। আমাদের এই সপ্তাহের পরিবেশনা স্বপন বন্দ্যোপাধ্যায় রচিত সেই রহস্যময় কলম। শুনতে থাকুন আমাদের আজকের গল্প। সেদিন ছিল ছুটির দিন। বিবাদীবাগের ফুটপাথ ধরে হাঁটছিলাম। সন্ধ্যার ঘোর নেমেছে, অন্ধকারের ছায়া ক্রমেই গাঢ় হচ্ছে। ছুটির দিনে এই জায়গাটায় কর্মব্যস্ততা থাকে না, গাড়ি ঘোড়া লোকজনের খুব বেশি যাতায়াত নেই। শুধু আমার মতো গুটি কয়েক লোক হেঁটে যাচ্ছে ফুটপাথ ধরে। কৃষ্ণচূড়া গাছটার কাছাকাছি যেতেই গাছের নিচ থেকে একজন লোক এগিয়ে এলো, পরনে লুঙ্গি ও হাফ শার্ট। লোকটা আমার দিকেই এগিয়ে এলো, লাল ছোপ ধরা দাঁতগুলো বার করে নিঃশব্দে হেসে পকেট থেকে একটা কলম বার করলো। হাতের তালুতে সেটা রেখে আমার সামনে দাঁড়িয়ে চুপি চুপি বলল, ভেরি গুড পেন স্যার, আসলি পার্কার 51। এক ঝলক কলমটার দিকে তাকিয়েই বুঝলাম জিনিসটা নেহাত ঝুটো নয়, কিন্তু লোকটার হাতে অমন একটা কলম নেহাতি বেমানান। ভেরি চিপ স্যার, 10 রুপিস অনলি। লোকটার ভঙ্গি দেখে মনে হলো কলমটা আমায় বিক্রি করতে চাইছে। এবার কলমটা হাতে নিয়ে দেখলাম, না, ঝুটো নয়, পুরনো আমলের দামি কলম। এখন এসব কলম সহজে পাওয়া যায় না। ফুটপাথের এদিকটায় বিশেষ আলো নেই, তবু সন্ধ্যের ওই অল্প আলোতেই একটা দুটি ঝকঝক করে উঠছে কলমটার গা থেকে। শুধু একটাই খুঁত, কলমের খাপটা আসল নয়, কোনো কারণে সেটা খোয়া গেছে। এটা একটা সস্তা বেমানান নতুন খাপ। লুঙ্গি ও হাফ শার্ট পরা লোকটা তখনও কানের কাছে ঘ্যান ঘ্যান করে চলেছে। নেবেন বাবু, একদম সস্তা। কলমটা শেষ পর্যন্ত কিনেই ফেললাম। নেহাত লোকটা পকেটমার কিংবা কলমটা রাস্তার থেকে কুড়িয়ে পেয়ে সস্তায় বিক্রি করছে। হয়তো দ্বিতীয়টাই ঠিক। খাপ আলগা হয়ে কারোর পকেট থেকে পড়ে গেছে, আর ওই লোকটা একটা সস্তা খাপ লাগিয়ে নিয়ে বিক্রি করছে। সস্তায় এমন একটা কলম পেয়ে মনটা খুশিই হলো। সেই রাত্রিরে খাওয়া দাওয়া সেরে ভাবলাম আজ একটা নতুন গল্প এই কলমেই লেখা শুরু করব। সেই মতো কলমটা ভালো করে পরিষ্কার করে নিয়ে কালি ভরে লেখার টেবিলে বসে রাইটিং প্যাডটা টেনে নিতেই চোখে পড়ল কলমটার নিভের মুখে একটা লাল বিন্দু লেগে রয়েছে। লাল কালি? এ কি করে হয়? এইমাত্র কলমটা ভালো করে ধুয়ে নীল কালি ভরেছে, আগেও তো লাল কালি ভরা ছিল না। ব্যাপারটাকে আর গুরুত্ব না দিয়ে লাল বিন্দুটা মুছে কলমটা আঙুলের ফাঁকে ধরতেই আবার সেই লাল বিন্দুটা ফিরে এলো। কিছুক্ষণ অবাকভাবে তাকিয়ে রইলাম, তবে মনকে প্রবোধ দিই, নিবের মুখে যেটা লাল কালের বিন্দু ভাবছি আসলে ওটা লাল রং, তাই জলে ধুয়েও মোছা যাচ্ছে না। কিন্তু নিবের ডগায় আঙুল ছোঁয়াতেই রংটা মুছে গেল, অথচ আঙুলে দাগ লাগলো না। তারপর আবার কলমটা তুলে দেখি তার নিবের ডগায় লাল বিন্দুটা ফিরে এসেছে। এ কি কোনো ম্যাজিক নাকি? এদিকে নতুন গল্পের প্লট মগজের মধ্যে ফুল ফোটাতে শুরু করেছে। অতএব এ নিয়ে আর গবেষণা না করে কলম ছোটালাম রাইটিং প্যাডের ওপর।
কিন্তু এসব কি লিখছি আমি? কলমের স্বচ্ছন্দ গতির মধ্যে রাইটিং প্যাডের পৃষ্ঠায় যা ফুটে উঠেছে তা আমার হস্তাক্ষর নয়। আর হলফ করে বলতে পারি, আমার হাতের কলম থেকে বেরিয়ে এলেও এ ধরনের কোনো কথা মনে আসেনি আমার। বড় যন্ত্রণা, মুক্তিদান। সুদাম ঘোষ স্ট্রিটের ইটের পাঁজর পেছনে বকুল গাছের নিচে আর কতকাল বন্দি থাকবো আমি? আঁকা বাঁকা লাল অক্ষরে লেখা দুটি লাইন। এ হাতের লেখা আমার সম্পূর্ণ অপরিচিত। কি করে ফুটলো এ লেখা আমার রাইটিং প্যাডের পৃষ্ঠায়? কি করে ফুটলো? লাল কালিতেই বা লেখাটা হলো কি করে? মনকে শক্ত করে সেই পৃষ্ঠাটি ছিঁড়ে ফেললাম। তারপর পরের পৃষ্ঠায় আবার নতুন করে লেখা শুরু করলাম। আবার সেই এক ব্যাপারটা ভৌতিক নয় তো? ভাবতেই বুকের ভেতরটা শিরশির করে উঠল। সে রাতে আর কিছু লিখলাম না। কলমটা ড্রয়ারে রেখে চুপচাপ বিছানায় শুয়ে পড়লাম। রাতটা অবশ্য স্বাভাবিকভাবেই কাটল। পরদিন সকালে কলমটা নিয়ে আবার লিখতে বসলাম। মনটা আশঙ্কায় আনচান করছে, কিন্তু কোনো অস্বাভাবিক ব্যাপারই তো ঘটল না। তখন মনে মনে গত রাতের কথা ভেবে এক ছোট্ট হেসে নিয়ে ভাবলাম, নিশ্চয়ই গতকাল শরীরটা ভালো ছিল না। খাওয়া দাওয়ার অনিয়ম হয়েছে। শরীরে বায়ুর প্রকোপ বৃদ্ধি পেলে শরীর আর মনের নাকি বৈকল্য ঘটে। এসব ভেবেই মনে স্বস্তি ফিরে এলো, কিন্তু স্বস্তি আমার ভাগ্যে সইল না। সেদিন রাতের বেলা ওই কলমটা নিয়েই লিখতে বসলাম। অভিজ্ঞতা গত রাতের মতোই হলো। কাগজের বুকে কলমের আঁচড় টানতেই কলম নিজের ইচ্ছেতে লিখে চলল। আবার সেই অজানা কাঁপা হস্তাক্ষরে লাল কালিতে লেখা শব্দগুলি। বড় যন্ত্রণা, মুক্তি দাও। সুদাম ঘোষ স্ট্রিটের ইটের পাঁজার পেছনে বকুল গাছের নিচে আর কতকাল বন্দি থাকবো আমি? এবার আমি সত্যি ভয় লাফিয়ে উঠলাম। কলমটাকে ড্রয়ারের মধ্যে ছুঁড়ে ড্রয়ার বন্ধ করলাম। তারপর তাড়াতাড়ি ঘর থেকে বেরিয়ে এলাম। এ লেখা কিছুতেই আমার হতেই পারে না। তাছাড়া আমার পক্ষে এসব লেখার কোনো অর্থই হয় না। সে রাতটা মোটেই ভালো কাটলো না। কিছুতেই দু চোখের পাতা এক করতে পারলাম না। পরদিন রাতে ও একই ঘটনা। ভয়ে ভয়ে কলমটা নিয়ে লিখতে বসতেই একই লেখা ফুটে উঠল কাগজের উপর। সঙ্গে সঙ্গে আঁতকে উঠে কলম ফেলে সরে এলাম টেবিলের সামনের থেকে। তারপর অনিদ্রা ও আতঙ্কে কেটে গেল সে রাতটাও। এর পরদিন সকালে বাড়িতে ইন্দ্র এলো। ও আমার বহুকালের বন্ধু, আমায় কিছু বলতে হলো না। তার আগেই ও আমার চোখ মুখের অবস্থা দেখে বলল, তোর কি হয়েছে বলতো? রাত থেকে ঘুম হচ্ছে না? ব্যাপারটা ওকে খুলে বলতে ও তো প্রথমটা হেসেই উড়িয়ে দিতে চাইল। বলল, আজগুবি ভূতের গল্প লেখা এবার ছাড় দেখি। বুঝতে পেরেছি ভূতের গল্প এবার তোর নিজের ঘাড়ই চেপেছে। কি লিখছিস নিজেই বুঝছিস না। বিশ্বাস কর ভাই, ও লেখা আমার কিছুতেই হতেই পারে না। আর সবচেয়ে আশ্চর্য হলো, নীল কালি ভরা কলমের নিচ থেকে লাল অক্ষরে লেখা বেরোয় কি করে? ইন্দ্র এবার আমার মুখের দিকে চুপচাপ কিছুক্ষণ তাকিয়ে থাকে। তারপর বলে, কলমটা নিয়ে আয়, আমি নিজে পরখ করে দেখি। তা তো হবে না ভাই। দিনের বেলাও কলমের লেখা দিব্যি স্বাভাবিক। ভুলেই গিয়েছিলাম। ভূত প্রেতের ভর তো সন্ধ্যার আগে হয় না। তুই বরং আজকের মতো কলমটা আমায় দে।
এটার ভূতত্ত্ব নিয়ে আজ রাতে গবেষণা করে কাল সকালে এসে তোকে রিপোর্ট দেব। ইন্দ্র কলমটা নিয়ে চলে গেল। এলো পরদিন নয়, তারও পরদিন সকালে। তখন ওর মুখ চোখের ভাব বদলে গেছে। কৌতুকের হাসির বদলে মুখে কেমন যেন বিভ্রান্তির ছায়া। ইন্দ্র বলল, সত্যি আশ্চর্য ব্যাপার। তুই যা বলেছিলি একই অভিজ্ঞতা আমার ক্ষেত্রেও ঘটেছে। কোনো অতৃপ্ত আত্মা বুঝি এভাবে কলমে ভর করে করুণার্তি জানিয়ে চলেছে কলমের অধিকারীর কাছে। কিন্তু এ কি সম্ভব? সুদাম ঘোষ স্ট্রিট সম্পর্কেও খোঁজ নিয়েছি। রাস্তাটা খিদিরপুরে। যে ইটের পাঁজার কথা লেখা থাকছে সেটাও বোধহয় চিনতে পারবো। আমাদের কলেজ লাইফের এক সহপাঠীর ওখানে চুনসুরকির দোকান আছে শুনেছিলাম। তুইও হয়তো তাকে চিনতে পারবি। কলমটা নিয়ে একবার সেখানে গেলে কেমন হয়? আমিও তাই ভাবছিলাম, তবে যাওয়ার সময়টা সন্ধ্যের পর হওয়াই বাঞ্ছনীয়। শুনেই গাটা ছমছম করে উঠল। তবু মনে হলো জায়গাটা এখন থেকে আমায় টানতে শুরু করেছে। সুজয়কে দেখেই চিনতে পারলাম একই কলেজে আমি, ইন্দ্র আর সুজয় পড়েছি। সুজয় আর সুভাষ দুই ভাই, পালা করে বসে। আমরা যখন পৌঁছালাম তখন দিনের আলো কমে এসেছে। সুজয় দোকানে বসেছিল, আমাদের দেখেই চিনতে পারল। তারপর খাতির করে গতিতে বসতে দিল। এ কথা সে কথার পর ওর বাবার কথা জিজ্ঞেস করলাম। ওর বাবাকে আমরা চিনতাম। ওর বাবা মহাদেব মজুমদার খুব শান্ত স্বভাবের মানুষ ছিলেন। বাবার কথায় সুজয় হঠাৎ বিমর্ষ হলো। তারপর বলল, বছর দুই আগে ওদের পরিবারের এক বিপর্যয় ঘটে গেছে। ওর বাবা প্রতিদিন ওই দোকানের গতিতে বসতেন। তারপর রাতে সবার শেষে দোকান বন্ধ করে সেদিনের উপার্জন নিয়ে ঘরে ফিরতেন। কিন্তু বছর দুই আগে এক রাতে তিনি 1050 টাকা নিয়ে বাড়ি ফেরার পথে নিরুদ্দেশ হয়ে যান। এই পর্যন্ত শোনার পরে আমি জিজ্ঞেস করি, সে কি, এখনো ওনার কোনো খবর পাওয়া যায়নি? সুজয় বিষণ্ণভাবে বললে, না, তবে বাবার কাছ থেকে লুট করা 50,000 টাকা পুলিশ পরে উদ্ধার করেছে। দোকানের এক পুরনো কর্মচারী বশির শেখের কাছ থেকে। সম্ভবত সে রাতে বাবাকে খুন করে সে টাকাটা লুট করে। আগের থেকেই অবশ্য লোকটার চালচলন আমাদের ভালো লাগতো না, কিন্তু বাবাই ওকে ছাড়তে চায়নি। কিন্তু তাকে জেরা করে পুলিশ তোর বাবার খোঁজ তার কাছ থেকে পেল না? ধূর্ত শয়তান বশির। লাশটাকে যে সে কোথায় গুম করে ফেলেছে পুলিশ অনেক চেষ্টা করেও খুঁজে পেল না। আর সে কারণে দোকানের টাকা চুরির অপরাধে তার শাস্তি হলেও খুনের চার্জে তাকে অভিযুক্ত করা হয়নি। সুজয় চুপ করল। আমাদের তিনজনেরই মনটা খারাপ। আরো দুঃখ হলো সুজয়ের বাবার মতো একজন ভালো মানুষকে খুন করে খুনি প্রমাণের অভাবে শাস্তি পেল না। কিভাবে সুজয়কে সান্ত্বনা দেব বুঝে উঠতে পারলাম না। কিছুক্ষণ এভাবেই কাটলো। তারপর ইন্দ্র হঠাৎ বলল, আরে সুজয়, তোদের দোকানের আশেপাশে কোনো বকুল গাছ আছে? হ্যাঁ, ওই তো পেছন দিকে, ইটের বাজার কাছেই। এই রাস্তায় কি আর কোনো ইট সুরকির দোকান আছে? ব্যাপার কি বলতো, এতদিন বাদে দেখা হওয়ার পর শুধু এসব কথাই বলে চলেছিস। ততক্ষণে আমি পার্কার 51 কলমটা বের করে ফেলেছি পকেট থেকে। দেখলাম ওর উজ্জ্বলতা যেন আরো বেড়ে গেছে। ঝকঝকে গাঢ় নীল কলমটা। বললাম, ভালো করে দেখ তো,
এই কলমটা আগে কখনো দেখেছিস? আরো অবাক হয়ে কলমটা হাতে নেয় সুজয়। কিছুক্ষণ স্থির দৃষ্টিতে তাকিয়ে থাকে কলমটার দিকে। ধীরে ধীরে কুঞ্চিত হয় তার ভ্রু দুটি। তারপর খুব শান্ত কণ্ঠে বলে, ঠিক যেন এইরকমই একটা কলম, সুন্দর গাঢ় নীল রঙের পার্কার 51 আমার বাবা ব্যবহার করতেন। কলমটা ছিল বাবার অত্যন্ত প্রিয়, কখনো হাতছাড়া করতেন না। বাবা যেদিন নিরুদ্দেশ হন সেদিনও বাবার পকেটে কলমটা ছিল। বাবার সাথে পেনটাও সেদিন থেকে হারিয়ে গেছে। অবশ্য সেই কলমের খাপটাও ছিল ভারী সুন্দর ঝকঝকে সোনালী রঙের। কিন্তু এই কলমের খাপটা যে আসল নয় তা তো দেখেই বোঝা যাচ্ছে। কলমের খাপ খুলে সেটা সুজয়ের দিকে এগিয়ে দিয়ে বললাম, এটা দিয়ে কয়েকটা লাইন লেখ দেখি। তখনই লক্ষ্য করেছি কলমের ডগায় গত কয়েক সন্ধ্যার মতোই আজও ফুটে চলেছে লাল বিন্দু, যা দিনের আলোয় কখনোই দেখা যায় না। আমি আর ইন্দ্র জানি ওই লাল বিন্দু কিসের ইঙ্গিত। সুজয় ততক্ষণে কলম দিয়ে লিখে চলেছে। লিখতে লিখতে সে চেঁচিয়ে উঠল, হায় ভগবান, এ কি? বার কয়েক গাঁয়েতির ঘা পড়তেই মাটির নিচে সারি সারি ইটের অস্তিত্ব টের পাওয়া গেল। কেউ যেন সাজিয়ে রেখেছে যত্ন করে। ইট সরাতেই আবার মাটি। এই মাটি অনেক নরম। এবার গাঁয়েতি রেখে শাবল চালানো শুরু করতেই শাবলের ডগায় কি যেন ঠেকল। টর্চ ফেলে আঁতকে উঠলাম। খটখটে সাদা একটা কঙ্কালের হাত বেরিয়ে এলো মাটির ভিতর থেকে। আবার দ্রুত শাবল চলল। অবশেষে পুরো কঙ্কালটা তুলে আনা হলো ওপরে। একার কঙ্কাল, কেই বা কবর দিল? তবে কি সত্যি এখানে কাউকে মেরে পুঁতে দেওয়া হয়েছে? ইন্দ্র হঠাৎ চেঁচিয়ে উঠল, কবরের ভেতরে আর একটা কি রয়েছে দেখতো। টর্চ ফেললাম, তারপর তুলে আনলাম জিনিসটা। একটা কলমের খাপ, ধাতব গরম, মাটির তলায় মরচে পড়ে উজ্জ্বলতাটা নষ্ট হয়ে গেছে। তবু ভালো করে ঘষে খানিকটা পরিষ্কার করলাম। আর তখনই বোঝা গেল কলমের খাপের ওপর ইংরেজিতে মনোগ্রাম করা, এম মজুমদার। না, আর কোনো সন্দেহ নেই, এই কঙ্কাল সুজয়ের বাবার মহাদেব মজুমদারের। পুরো ছবিটা এবার ফুটে উঠল চোখের সামনে। গত 2 বছর আগে রাতের বেলা সেই ঘাতক অতর্কিতে মহাদেব বাবুকে খুন করে এখানে কবর দিয়ে 50,000 টাকা লুটে নিয়ে গেছে। তার সঙ্গে নিয়ে গেছে তার দামি পার্কার 51 কলমটা। সম্ভবত খাপটা ফেলে গেছে তাড়াহুড়োয়, অথবা নামটা এনগ্রেভ করা আছে দেখে ধরা পড়বার ভয়। সর্বশেষ খবর, গত 2 বছর আগে মহাদেব মজুমদারের হত্যার অপরাধে মহামান্য আদালত আসামি বশির শেখকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করেছে। শুনলেন স্বপন বন্দ্যোপাধ্যায় রচিত সেই রহস্যময় কলম। আমাদের আজকের ভিডিওটি আপনাদের যদি ভালো লেগে থাকে তবে ভিডিওটি লাইক করুন, শেয়ার করুন এবং আমাদের চ্যানেল ক্যাসেল অফ স্টোরিজকে সাবস্ক্রাইব করুন। আমরা খুব শীঘ্রই আরও একটি নতুন গল্প নিয়ে ফিরব।